5 থেকে বাড়িয়ে 10 বছরের পুরনো গাড়ি আমদানির অনুমতি চান ব্যবসায়ীরা। মধ্যবিত্তদের স্বপ্ন পূরণে নীতি সহায়তার পরামর্শ, রাজস্ব বেড়ে অর্থনীতিতে গতি ফেরার আশা। এক যুগ পর সরাসরি ভোটে নতুন নেতৃত্ব পেল বিকেএমইএ। 35 পরিচালকের সব পদেই হাতেম প্যানেল জয়ী। মার্কিন শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার প্রতিশ্রুতি। বোরো খেতে পোকার হানা, জামালপুরে কীটনাশক প্রয়োগেও মিলছে না সুফল। লোকসানের শঙ্কায় চাষি, প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। সংযুক্ত আরব আমিরাতে নতুন কর্মীর ভিসা না দেওয়ায় বিপাকে প্রবাসী ব্যবসায়ীরা। নিজস্ব মালিকানার শপিং মলে চাহিদা অনুযায়ী শ্রমিক না পেয়ে হতাশ। এবং বাণিজ্য যুদ্ধ নিয়ে জেনেভায় মার্কিন চীন বৈঠক। বিশ্ব বাণিজ্যে নতুন আশার সঞ্চার। অর্থনীতিকে রক্ষায় চুক্তির পথে এগোনোর পরামর্শ বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রিকন্ডিশনড গাড়ি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ রিকন্ডিশনস ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার সভাপতি আব্দুল হক। জনাব আব্দুল হক, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা আলোচনা করব এ নিয়ে। তার আগে এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, সেটি দেখে আসি। আসছে বাজেটে রিকন্ডিশনড গাড়ি আমদানিতে বয়সসীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করার দাবি এই খাতের শীর্ষ সংগঠন বারভিডার। তাহলে গাড়ির দাম যেমন অর্ধেকে নামবে, তেমনি বাড়বে সরকারের রাজস্ব আদায়, এমন যুক্তি সংগঠনটির। পরিবহনকে সুলভ করতে হাইসের মতো মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবিও তাদের। উদীয়মান অর্থনীতিতে গাড়ির দাম মধ্যবিত্তের নাগালে রাখতে দরকারি নীতি সহায়তা দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরাও। এমএস আরিফিনের রিপোর্ট। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিজের ব্যবসা সম্প্রসারণে ব্যক্তিগত গাড়ির দরকার ওয়ালিউল শাওনের। তাই সাধ্যের মধ্যে একটি গাড়ি খুঁজছেন তিনি। জাপানিজ রিকন্ডিশন গাড়িগুলোর স্থায়িত্ব অনেক বেশি, এগুলোর প্রতি আমাদের নির্ভরতা অনেক বেশি। শাওনের মতো অনেকেরই চোখ রিকন্ডিশন গাড়ির দিকে, কারণ দাম যেমন কম তেমনি টেকে বেশি দিন। আবার বিক্রির প্রয়োজন হলে ক্রেতাও মেলে সহজে। রিকন্ডিশন গাড়িতে লোন দিতে সাপোর্ট করে, কারণ এটা টিকসই বেশি। উবার পাঠাও, এতে যারা গাড়িগুলো দেয় তাদের জন্য এই রিকন্ডিশন গাড়ির জন্য বেস্ট। জাপানিজ মালটা আপনি 10 বার রিপেয়ারিং করলে 10 বারই চলবে, এটা গ্যারান্টি সহ ঠিক করা যায়। রিকন্ডিশন গাড়ির পার্টসগুলো আপনার বাংলাদেশের যেখানে যেখানে পার্টস বিক্রি করে আপনি সবখান থেকেই কালেক্ট করতে পারবেন। বারভিডার তথ্য, দেশে আমদানি হওয়া গাড়ির 75%ই রিকন্ডিশন বা পুরনো। তবে সর্বোচ্চ 5 বছরের পুরনো গাড়ি আমদানি করতে পারেন ব্যবসায়ীরা। যদিও কোনো বয়সসীমা নেই অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও থাইল্যান্ডে। আর হংকংয়ে 7 ও কানাডায় আমদানি করা যায় 15 বছরের পুরনো গাড়ি। বাংলাদেশেও বয়সসীমা বাড়িয়ে 10 বছর করা হলে গাড়ির দাম অর্ধেকে নামবে বলে দাবি সংগঠনটির। তবে কার্বন নিঃসরণ মানদণ্ডে কোনো ছাড় দিতে চান না তারা। ইম্পোর্ট পলিসিতে যদি আমরা 5 বছরের জায়গায় যদি এটা 10 বছর বা অধিক, যেটা উন্নত দেশে আছে, যে কোনো বয়সসীমাও নাই, সেটা যদি আমরা পাই, অনলি ইমিশন স্ট্যান্ডার্ডটা উন্নত থাকলেই তারা ইম্পোর্ট পলিসিতে অ্যালাউ করে, তাহলে এটা ক্রস সীমার ভিতরে চলে আসবে। নিবন্ধনের ক্ষেত্রে নতুনের চেয়ে পুরনো গাড়ির ফি 27,500 থেকে 54,000 টাকা বেশি গুনতে হয়। আসছে বাজেটে এই বৈষম্য দূর করার পাশাপাশি হাইসের মতো মাইক্রোবাস আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবি বারভিডার। হাইয়েস্ট মাইক্রোবাসটা যেটা জনগণের গাড়ি, এটার ভিতরে সাপ্লিমেন্টারি ট্যাক্স থাকা উচিত না, এবং সাপ্লিমেন্টারি ট্যাক্সের জন্য এটা ক্রস সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্তের চাহিদা পূরণ করা রিকন্ডিশন গাড়ি যেন ভ্যাট ও শুল্ক বৈষম্যের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের অর্থনীতি যেহেতু প্রসারিত হচ্ছে, অনেকের যেহেতু সক্ষমতা বাড়ছে, তো সুতরাং এই রিকন্ডিশন গাড়ির একটা বাজার থাকবে। কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের কার ম্যানুফ্যাকচারিং এবং এই অ্যাসেম্বলি, তো সেই দিকেও আমাদের চিন্তা করতে হবে। দেশে টেকসই সরবরাহ কাঠামো গড়ে তুলতে ট্রাক পিকআপ আমদানিতে শুল্ক কমানোর দাবি রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার। পরিবেশ সুরক্ষায় ইভি কিংবা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে জোর দেওয়া হলেও যন্ত্রাংশের সহজলভ্যতা, পুনরায় বিক্রিতে ভালো দাম আর দেশের সড়কে মানিয়ে নেবার সক্ষমতার কারণে এসব রিকন্ডিশন গাড়িতেই ভরসা রাখেন সাধারণ ক্রেতারা। এসব গাড়ির দাম নাগালের মধ্যে রাখতে আসছে বাজেটে তাই শুল্ক কমানোর দাবি তাদের। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জনাব আব্দুল হক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। দেখা যায় বাজেট আসলেই বিভিন্ন সংগঠন তাদের দাবি তুলে ধরেন। তো দেখা যায় যদি বলি যে এবারের বাজেটে মোটা দাগে আপনাদের দাবিগুলো আসলে কি, দাবির পক্ষে আপনার যুক্তিটা যদি বলেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি বাজেটের সময় সাধারণত বাংলাদেশে রাষ্ট্রীয় অর্থনৈতিক পলিসিগুলো বাজেটে হয়ে থাকে।
আগে আইন যাই থাকুক না কেন বাজেট সেটাকে সুপারসিড করতে পারে, সেজন্য বাজেটের ক্ষমতাটা জি জি সরকারের অনেক বেশি। তো আমরা যারা সমস্ত চেম্বার অ্যাসোসিয়েশনগুলো তাদের প্রস্তাব কিংবা দাবি দেওয়াগুলো এই সময় উত্থাপন করে, এটাই স্বাভাবিক। আমরা যেটা বলার চেষ্টা করেছি যে দেখেন, একটা মধ্যবিত্ত গড়ে তোলার অভিপ্রায় সরকারের, দেশে একটা মধ্যবিত্ত গড়ে উঠুক, সেই হিসাবে কিন্তু আমাদের দেশে মধ্যবিত্তের সংখ্যা অনেক কম। জি জি আমরা যদি 1 লক্ষ গাড়ির বাজার তৈরি করতে পারতাম প্রতি বছর, তাহলে কিন্তু গাড়ি ইন্ডাস্ট্রিও এখানে হতে পারতো। কিন্তু এখন মাত্র 30-35 হাজারের এই বাজারটা বিগত 50 বছরে গড়ে উঠেছে, যেটা অনেক বেশি বাড়া দরকার। এখন গাড়ির ট্যাক্স এত বেশি, বিশেষ করে সিসি ভিত্তিক ট্যাক্সগুলো অনেক বেশি। যদিও সরকার আপনার হাইব্রিড গাড়িগুলোতে কিছু ট্যাক্স কমিয়েছে, এখন ইলেকট্রিক ভেহিকেলওয়ালারা চাচ্ছে তাদের ট্যাক্স আরও কমিয়ে দেওয়ার জন্য। আমরা মনে করি যে উন্নত বিশ্বে যেমন আপনার সিঙ্গাপুরে করেছে কি সরকার, সেখানে 2030 সালে টোটাল হাইব্রিড করে ফেলবে এরকম পলিসি করেছে, এবং কমার্শিয়াল গাড়িগুলোকে 2030 সালের মধ্যে ইলেকট্রিক ভেহিকেল করবে, এরকম প্রোগ্রাম নিয়ে তারা এগোচ্ছে। বাংলাদেশও সেটা ফলো করতে পারে। আমরা যে প্রস্তাবটা করেছি যে এখন গাড়ি 5 বছর বয়সসীমার কারণে বাজারে, জাপানের বাজারে পাওয়া যাচ্ছে না গাড়ি, সেই ক্ষেত্রে একদিকে হলো আমরা ক্রেতা, আমাদের যে শিল্প বাণিজ্য ব্যবসায়ী সাংবাদিক মধ্যবিত্তরা তারা গাড়ি পাচ্ছে না, অপরদিকে সরকারের রেভিনিউ কিন্তু ফল করছে, আবার আমাদের ব্যবসাটাও নষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা উদাহরণ দিয়েছি ব্রিটেনের, যারা অনেক উন্নত বিশ্ব, তাদের এখানে প্রতি বছর প্রায় 17 লক্ষ নতুন গাড়ি বিক্রি হয়, আর 70 লক্ষ পুরনো গাড়ি বিক্রি হয় ব্রিটেনের বাজারে। তা আমরা বলছি দেখেন, একদম আমরা যদি এই উদাহরণটা নেই, তাহলে কিন্তু আমাদের এই বয়সসীমা রাখার কোনো মানে হয় না। এটা বরং তুলে দিলে কিংবা কমার্শিয়াল গাড়ি যদি 10 বছর করা হয় এবং অন্যগুলোকে বিবেচনা করা হয়, তাহলে বৈদেশিক মুদ্রায় প্রায় অর্ধেক মূল্যে আমরা গাড়ি পেতে পারি, যেটা আমাদের বাণিজ্য উপদেষ্টা নিজে বলেছেন যে ফরেন এক্সচেঞ্জ বাড়বে কী করে। আবার ফরেন এক্সচেঞ্জ যদি অর্ধেক যায়, শুল্ক কর কিন্তু পুরোই পাবে সরকার, তারপরেও গাড়ির দাম কমবে, কারণ গাড়িটা প্রাপ্যতা সংকটটা কমে যাবে। আমরা সেই জন্য অনেক গবেষণা করে সদস্য সরকারকে, বাণিজ্য মন্ত্রণালয়কে, এবং বাজেটে আমরা মাইক্রোবাসের ডিউটিটা সাপ্লিমেন্টারি কমাতে বলেছি, কারণ মাইক্রোবাসটা সারা দেশে একটা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে সরকার স্বীকৃতি দিয়েছে, কিন্তু তার উপরে সম্পূর্ণ শুল্ক কেন থাকবে। তো এটা আশা করি যদি রাজস্ব বোর্ড বিবেচনা করে, আর বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারের সদস্য সরকারের সর্বক্ষেত্রে আমরা বলবো যে সর্বোচ্চ পর্যায়েও এই জিনিসটা বিবেচনা করা উচিত যে $1 বাঁচানো মানে $1 অর্জন করা। বলা হয়ে থাকে এ ডলার সেভ ইজ এ ডলার আর্ন। তো সেই হিসাবে যদি আমি 2 বছর 3 বছর কি 4 বছর সময় বাড়িয়ে দিয়ে, বয়সসীমা বাড়িয়ে দিয়ে যদি আমরা গাড়িটা আমদানি করতে দেই, তাতে যদি আমার ডলার অর্ধেক বেঁচে যায়, আমার কিন্তু শুল্ক কর মোটেই কমছে না, শুল্ক কর পুরোটাই পাচ্ছি আমি। তাহলে আমার মধ্যবিত্তরা বাজারে গাড়িটা পাবে, সরকার রাজস্ব পাবে, আমরা ব্যবসা করতে পারবো, এবং বাজারটা সম্প্রসারিত হবে, যেটা সরকার চাইছে যে বাজারটা আরও বড় হোক। তো আমরা সেই কারণে এই প্রস্তাবগুলো গবেষণা করে সরকারের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। জি, আপনারা বলছেন যে এই যে গাড়ি যে আমদানি করা হচ্ছে, এর ফলে মধ্যবিত্তদের যেটুকু আপনারা বলছেন যে তারা তাদের গাড়ি তাদের সাধ্যের মধ্যে চলে আসে। মধ্যবিত্ত যদি না বাড়ে, মধ্যবিত্ত কমে যায়, তাহলে কিন্তু ইকোনমি বাড়বে না কখনো। আপনাকে মধ্যবিত্ত বাড়াতে হবে। যেমন জাপানে প্রায় 98% মধ্যবিত্ত, 2% মধ্যে অল্প কিছু আছে একদম হতদরিদ্র, বাকিটা হচ্ছে বড় লোক। কিন্তু আমাদের দেশে যাদের টাকা আছে তাদের এত বেশি আছে যে তারা এখানে রোলস রয়েস গাড়ি পর্যন্ত আমদানি হচ্ছে বাংলাদেশে এখন, যদিও সেটা ইলেকট্রিক ভেহিকেল দিয়ে। এখানে আরেকটা বিষয় আপনাকে বলি, এখানে যেমন ইলেকট্রিক ভেহিকেলে 89% ডিউটি করা হয়েছে, এখন রোলস রয়েস গাড়িও চলে আসছে, অনেকগুলো গাড়ি আসছে, কিন্তু এখানে কিন্তু লাক্সারি ট্যাক্স দরকার ছিল। আমি মনে করি রাজস্ব বোর্ডের চিন্তা করা উচিত যে ইলেকট্রিক ভেহিকেল হলেও লাক্সারি মানে লাক্সারি, রোলস রয়েস, বেন্টলি কিংবা এই ধরনের গাড়িগুলোকে চিহ্নিত করতে হবে, এবং সেতে BMW যেমন বড়গুলো গাড়ির সাইজ, আকৃতি, ওজন সব কিছু মিলে কিন্তু একটা লাক্সারি ট্যাক্স আরোপ করা উচিত। তাহলে সরকার যে বর্তমানে সিসি ভিত্তিক যে অনেক বেশি শুল্ক কর রেখে দিয়ে নিষিদ্ধ পর্যায়ে রেখেছে, এটা দরকার হবে না, বরং ন্যূনতম 200% লাক্সারি ট্যাক্স থাকতে পারে লাক্সারি গাড়ি। জি, আপনাদের কিছু পরিসংখ্যান আপনারা তুলে ধরেছেন কিছুদিন আগে যে 75% গাড়ি দেখা যায় বাংলাদেশে আমদানি করা হয়। সেক্ষেত্রে দেখা যায় আপনারা আরো কিছু তুলে ধরেছিলেন, যেমন যদি থাইল্যান্ড বলি, অস্ট্রেলিয়া বলি এবং যুক্তরাজ্য, সেখানে দেখা যায় কোনো বয়সসীমা নেই আমদানি করার ক্ষেত্রে।
কঠোরভাবে দূষণের মাত্রা আছে। জি জি আমাদের এখানে এমনও নতুন গাড়ি আসে যেটা জন্মগতভাবে কিন্তু দূষণ করে, কারণ তার ইউরো স্ট্যান্ডার্ড হচ্ছে ইউরো 3ও চলে জি, আসছে। সেই কথাই বলতে চাচ্ছি কিন্তু যে এই যে বাংলাদেশে যে আপনি বয়সসীমা 5 বছর থেকে 10 বছর করতে চাচ্ছেন, অন্যান্য দেশের সাথে তুলনা করলে দেখা যায় তাদের ফিটনেসটা চেক করা হয় এবং কার্বন নিঃসরণের ব্যাপারটাও খুব বেশি আমলে নেওয়া হয়। কিন্তু বাংলাদেশে যদি 5 বছর থেকে 10 বছর যে গাড়ি আনা হয়, যদি উন্নীত করা হয়, তাহলে সেক্ষেত্রে আসলে ফিটনেস কিভাবে চেক করা হবে এবং কার্বন 100% নিঃসরণ কিভাবে নিশ্চিত করা হবে? আমদানির আগেই নিশ্চিত করতে হবে যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিংবা রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক সার্টিফাইড। এটা সম্ভব, এটা কিন্তু একেবারে 100% সিকিউর করা সম্ভব, যেটা উন্নত না, বিশ্বে সেটা বাস্তবায়ন করা কিভাবে সম্ভব? সেই আমদানি পর্যায়ে কাস্টমস দেখবে যে সার্টিফিকেটটা, এমিশনের সার্টিফিকেটটা আছে কিনা, এবং তারপর রেজিস্ট্রেশনের সময় বিআরটি দেখতে পারে। দ্যাটস অল। মানে খুবই সিম্পল, 1% এখানে ব্যর্থ হবে না। জি, আরেকটা ব্যাপার যদি বলি যে বর্তমানে বাংলাদেশে এই ঢাকা শহরে বিশেষ করে দেখা যায় জ্যামের পরিমাণ বাড়ছে। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি বিভিন্ন গণমাধ্যম পড়ি এবং দেখি, তাহলে বিভিন্ন গবেষণা দেখি, তাহলে এর অন্যতম একটা কারণ ধরা হয় যে এই যে পার্সোনাল কার বা ব্যক্তিগত গাড়ি। তো সেক্ষেত্রে দেখা যায় 5 বছর থেকে 10 বছর যদি উন্নীত করা হয় আমদানির ক্ষেত্রে গাড়ির বয়সসীমা, তাহলে সেক্ষেত্রে দেখা যায় গাড়ি অ্যাভেলেবল হয়ে যায় মানুষের কাছে। তখন এই যানজট আরও সৃষ্টি হবে কিনা, কিংবা এখান থেকে উত্তরণের উপায় কি আছে বলে আপনার মনে হয়? দেখুন, এই যে আজকে মেট্রো রেল হয়েছে, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলি, মেট্রো রেল কিন্তু আমরা লড়াই করে, আমি ওই কমিটিতে ছিলাম। জি 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 যে কনসালটেন্টরা ছিল তারা মেট্রো বাদ দিয়ে শুধু বাস দিয়ে এই প্ল্যানটা দিয়ে চলে যাচ্ছিল। আমরা তাদেরকে এমনভাবে ধরেছিলাম ওই কমিটিতে, প্রয়াত জামিল চৌধুরী স্যার ছিলেন কমিটির চেয়ারম্যান, যে তোমরা রেলকে বাদ দিয়ে কিংবা কোনো মাটির নিচে উপরে রেলের প্রভিশন না রেখে কেবল বাস দিয়ে সমাধান করবে, এটা তো এই দেশে হতে পারে না। আমাদের হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, সেইখান থেকে কিন্তু মেট্রো এসছে। আমি পার্সোনালি আমি মনে করি যে আমাদের ব্যাপকভাবে পাবলিক ট্রান্সপোর্ট দরকার, সস্তায়। আমাদের এই মেট্রো কিন্তু অনেক এক্সপেন্সিভ, বরং আমাদের তৈরি করা উচিত। আমরা রেলকে মানে যেমন নারায়ণগঞ্জ থেকে গাজীপুর রেলটাকে যদি আমরা ইলেকট্রিক করি। জি, আমি কিন্তু সেই কথাই বলছি যে আপনার কাছে শেষ একটি প্রশ্ন আছে। এই যে মেট্রো রেলের মাধ্যমে যে যানজট নিরসন হচ্ছে, তো নতুন করে গাড়ি আমদানির ফলে যখন গাড়ি অ্যাভেলেবল বেশি আমদানি নিশ্চয়ই হবে, মানুষও বেশি কিনবে, তখন আসলে এই যানজট যে সৃষ্টি হবে, এই যানজট তাহলে কিভাবে কমানো যেতে পারে? আপনি যেমন ধরুন, যদি 10 বছর অ্যালাউ করা হয় তাহলে বাস আমদানি হবে, যে বাসটা এখন হচ্ছে না। এমনকি বাসের ক্ষেত্রে কোনো টাইম তুলে দিয়ে এমিশনে যেতে পারে সরকার। বাসগুলো আমাদের এখানে যে বাস আছে দেখেন, নারকীয় অবস্থা, কিন্তু এই বাসে কোনো ভদ্রলোক চড়তে পারে না। অর্থাৎ আমাদের শিশু, নারী, ছাত্র, মধ্যবিত্ত, কর্মী মানুষ, সাংবাদিক থেকে আরম্ভ করে সর্বপেশার মানুষের চড়ার উপযুক্ত বাস দরকার। জি জি, এই যে জনগণের কথা তো বললাম, যদি রাজস্ব আদায়ের কথা বলি, শেষ প্রশ্ন আপনাকে, যেমন উত্তরা থেকে এখন যে মেট্রো চালু হয়েছে, তার জন্য যে উত্তরা থেকে গাড়ি আসা কমে গেছে, কিন্তু গাড়িটা মানুষের দরকার। এবং জাপানেও দেখেন, জাপানে পৃথিবীর সবচেয়ে বেশি গাড়ি তৈরি হয়, কিন্তু জাপানের সবচেয়ে বেশি ট্রেন মাটির নিচে 3-4 স্তরে আছে। সর্বোপরি আপনার কাছে একটি প্রশ্ন, রাজস্ব আদায় আসলে বাড়বে কিনা এবং কতটুকু বাড়বে বলে মনে হয় যদি 5 থেকে 10 বছর? রাজস্ব আদায় অনেক বাড়বে যখনই আপনি মানুষকে ভোগ করতে দেবেন। একটা গাড়ি যখন আপনি কেনেন, এই যে এক্সিও গাড়ি, সাধারণ একটা গাড়ির দাম হচ্ছে এখন ধরুন প্রায় 26 থেকে 30 লাখ, তার 12 লক্ষ টাকা তার ট্যাক্স। একটা মাইক্রোবাসে 12-13 লক্ষ টাকা ট্যাক্স। যদি ট্যাক্সটা আপনি সহনীয় করেন, যখনই আপনি কিনতে পারবেন তখনই আপনি ট্যাক্স দেবেন। যখন কিনতে পাচ্ছেন না, সরকারও রেভিনিউ কিংবা ট্যাক্স পাচ্ছে না, আমাদেরও ব্যবসা নাই, ফলে এটা কিন্তু লস হলো। আপনাকে করতে হবে পলিসিটা এমনভাবে উইন উইন করতে হবে, যেমন আপনি যখন কিনবেন তখন সরকার রেভিনিউ পাবে, আমি ব্যবসা পাবো, এবং সবটাই কিন্তু উইন উইন হলো। অর্থাৎ পলিসিতে আমাদের একটা উইন উইন। জি, সেটাই, পলিসিতে এমনভাবে যাতে পলিসি মেক করা হয় যার ফলে জনগণও যাতে উপকৃত হয়, সরকার রাজস্বও যেন বাড়ে, তার সাথে সবকিছু মিলে যাতে আমাদের পরিবেশটাও যাতে সুস্থ থাকে। যার সামর্থ্য সে নতুন কিনবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্য আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম রিকন্ডিশন গাড়ি আমদানি নিয়ে, আর সেজন্য আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আলোচনা করছিলেন বারভিডার সভাপতি আব্দুল হক। দেখছেন এই সময়ের বাণিজ্য। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ নির্বাচনে 35টি পরিচালক পদের সবগুলোতেই মোহাম্মদ হাতিমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালাউন্স প্যানেল বিজয়ী হয়েছে। শনিবার রাত 8টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বিকেএমইএর নিজস্ব ভবনে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংগঠনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী। নির্বাচনে 572 জন ভোটারের মধ্যে 431টি ভোট ব্যালট বাক্সে জমা পড়েছে। এর মধ্যে কার্যকর হয়েছে 408টি ভোট এবং বাতিল হয়েছে 23টি ভোট। দীর্ঘ এক যুগ পর আনুষ্ঠানিকভাবে সংগঠনটির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে 2012 সালে ভোটের আয়োজন করা হয়।
বিশ্বাস করি আমাদের এই বোর্ড আমার সাথে যারা আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য ক্যান্ডিডেট ছিলেন। আমরা আগামী দিনগুলিতে সরকারের সাথে আমাদের যে সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে গ্যাস সংকট নিয়ে আমরা কাজ করেছি। মন্ত্রণালয়গুলির সাথে আমাদের এই সেক্টরের নানা পলিসি নিয়ে, বিশেষ করে কাস্টমস ভ্যাট এবং ট্যাক্সেশন পলিসি নিয়ে বেশ কিছু সমস্যা আমাদেরকে ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত। আমরা এগুলি নিয়ে কাজ করব। তীব্র দাবদাহ চলছে নওগাঁর বরেন্দ্র জনপদে। এর জন্য ব্যাহত হচ্ছে বোরো ধান কাটা এবং মারাই। বিস্তারিত জানাতে নওগাঁর মুক্তির মোড় এলাকায় আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, এপ্রিলের শুরু থেকে এবার তাপমাত্রার যে পারদ তা তরতর করে বাড়ছিল। এই জনপদে তাপমাত্রা প্রথম দিকে আমরা দেখছিলাম 35-36-এর ঘরে ছিল, সেই তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে 40-এর ঘরে ওঠানামা করছে, অর্থাৎ 3-4 ডিগ্রি তাপমাত্রা গত এক সপ্তাহে বেড়েছে। এবং এই বাড়তি তাপমাত্রা একদিকে যেমন স্বাভাবিক জনজীবন ব্যাহত করছে, অন্যদিকে এই মুহূর্তে এই জনপদে ধান কেটে তোলার একটা ভর মৌসুম চলছে এবং মাঠগুলোতে কিন্তু চাষিরা ধান কেটে তোলার একটা প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই তীব্র দাবদাহের কারণে ধান কেটে তোলা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, কারণ তাপমাত্রা দুপুরের পর একেবারে অসহনীয় পর্যায়ে ঠেকে যাচ্ছে এবং 40-এর ঘরে কখনো কখনো 41-এর রেকর্ড করার আমরা চিত্র দেখছিলাম। ফলে ভ্যাপসা গরম, তীব্র রোদ, জনজীবনের বড় ধরনের একটা ছন্দপতন আমরা দেখছিলাম। এবং ধান কেটে তুলে সেই ধানগুলো মারাই এবং বাজারজাত করার যে প্রচেষ্টা এই জনপদের এই মুহূর্তে কিন্তু এক ধরনের চরম ব্যস্ততা দেখা যায়, কিন্তু মাঠে অনেক ক্ষেত্রেই ঝুঁকির মধ্যে পড়ছেন। এবং চিকিৎসকদের দিক থেকে বলা হচ্ছে এই অসহনীয় আবহাওয়া থেকে যতটা পারা যায় নিরাপদ থাকার কথা তারা জানিয়েছেন, কারণ হিট স্ট্রোকের একটা সংখ্যা থাকে, পাশাপাশি তীব্র গরমে রোগবালাইয়ের প্রকোপটাও কিন্তু বাড়তি আমরা দেখছিলাম। গত এক সপ্তাহে জেলায় সার্বিক যে তাপমাত্রা ছিল তা তরতর করে বেড়ে কিন্তু একেবারে 40-এর ঘরে ওঠানামার কারণে শিশু রোগ সহ ডায়রিয়া, নিউমোনিয়া, স্বাভাবিকভাবে সব ধরনের নেতিবাচক প্রভাবটা কিন্তু এই আবহাওয়ার কারণে এই জনপদে আমরা লক্ষ্য করছি। এবং এই আবহাওয়াটা বৃষ্টি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এমন বার্তা কিন্তু আবহাওয়াবিদদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল নওগাঁ সার্বিক এই জনপদে তাপমাত্রার যে প্রভাব তার খবর আমার কাছে। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রকি। এসএমই নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক আয়োজিত এসএমই মেলা শেষ হচ্ছে আজ। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় বাহারি সব পণ্য নিয়ে বসেছেন উদ্যোক্তারা। এসএমইদের বাহারি সরঞ্জামে সেজে উঠেছে বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণ, যেখানে রয়েছে খাদ্যপণ্য, প্রসাধনী সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্য। বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টারের উদ্যোক্তারাও অংশ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই মেলায়। এ ধরনের প্রদর্শনী নারীদের এগিয়ে যেতে ভূমিকা পালন করবে বলে মনে করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসএমই উদ্যোক্তারা। এই মেলার মাধ্যমে অনেক নারীরা নিজেদের পণ্য মানে প্রদর্শন করতে পারতেছে। যশোরের নকশি কাঁথা, শাড়ি, 3 পিস, বিভিন্ন রকম ব্যাগও নিয়ে আসছি। এই যে ব্যাংকগুলো যদি মাঝে মাঝে আমাদের জন্য এরকম আয়োজন করে তাহলে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে সুবিধা। হাতের তৈরি এসব পণ্যের প্রতি আলাদা রকম ঝোঁক রয়েছে ক্রেতাদের। এসব পণ্য ঘিরে তাদের বিশেষ আগ্রহের কথাও জানান তারা। যেখানে হস্তশিল্পী কাজ হয় সেখানে আমরা ঘুরে ঘুরে দেখি এগুলো। আমি যেটা দেখছি রীতিমতো তার থেকে আমি নতুন কিছু চাচ্ছি। 4 দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে গেল বৃহস্পতিবার। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। পোকার আক্রমণে জামালপুরে নষ্ট হচ্ছে বোরো আবাদ। বারবার কীটনাশক প্রয়োগেও মিলছে না সমাধান। এতে দিশেহারা কৃষক। পোকার আক্রমণ দমনে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বিস্তীর্ণ এলাকায় আবাদ করা হয়েছে বোরো ধান। বেশিরভাগ মাঠে শুরু হয়েছে ধান পাকা। জামালপুরে এবছর বোরো ধানের ভালো ফলন হয়েছে, তবে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সোনালী ফসল। কৃষক বলছেন, দূর থেকে দেখলে পাকা ধান মনে হলেও শীর্ষ গাছ সম্পূর্ণ সোনালী বর্ণ ধারণ করেছে। এমনকি আক্রান্ত গাছে ধানের চিটা তৈরি হয়েছে। বারবার কীটনাশক প্রয়োগ করেও মেলেনি কোনো সমাধান। এত টাকা খরচ করে আমি ঋণগ্রস্ত। ঋণ দিমু কিভাবে চলাচল করবো, এখন আমার খুব সমস্যা। কুড়ি কুড়ি পোয়া এটা পাতায় বয়ে আছে, এটা একবারে নাড়াড়ারে আপনার কই সুইছে অস্কর খায় ফেলাই দেয়। এই মৌসুমে কোনো ধান উঠবো না, আমরা খামুখী আঙ্গুরে খুব ক্ষতিগ্রস্ত। আঙ্গুর দিন পাক খুব
কষ্টে যাবো এবছর। কৃষি বিভাগ বলছে পোকার আক্রমণ দমনে কাজ করছেন তারা। স্থানীয়ভাবে অনেকে কারেন্ট পোকার কথা বলেছেন, আসলে এটা বিপিএইচ উপজেলা আমাদেরকে ইনফর্ম করেছে যে তারা ওই সব জায়গায় নিয়মিত পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো সেই বিষয়ে তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জামালপুরে 1,27,560 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সময় সংবাদ, জামালপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। শেরপুরের গারো পাহাড়ে জলঢুপি জাতের আনারসের বাণিজ্যিক আবাদ বাড়ছে, লাভবান হচ্ছে কৃষক। ফলন বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। যেদিকেই চোখ যায় শুধু আনারস আর আনারস। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মিষ্টি ও সুস্বাদু জলঢুপি জাতের আনারস। এই অঞ্চলের মাটি ফলটি চাষের উপযোগী, ফলনও হয়েছে বাম্পার। আনারসের স্বাদ ও গন্ধ অতুলনীয় হওয়ায় চাহিদাও বেশি। ক্ষেত থেকে প্রতিটি আনারস পাইকারি বিক্রি হয় 6 থেকে 8 টাকায়। স্থানীয় চাহিদা মিটিয়ে সুমিষ্ট এই ফল চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মধুপুর টাঙ্গাইল থেকে আমি এই যে আনারস চারা নিয়ে আসছি, একর জমি থেকে আমি 1.5 লাখ টাকা খরচ করছি। করার পরে আমার 1.5 লাখ টাকা লাভ থাকবে। বাইরে আনারস চাষ করছে, আমিও চেষ্টা করবো আগামীতে এরকম সুন্দর বাগান দেওয়ার জন্য। ওনা দেখতে সুন্দর বাগানটা দেখা যায়, আনারস খাইতে মিষ্টি লাগে। ক্ষেত থেকে তুলে খেলাম, খুবই মিষ্টি লাগলো, মানে খুব ভালো লাগলো আর কি। এটা আমাদের কাছে অবিশ্বাস্য যে শেরপুরে এত মিষ্টি আনারস হয়। ফলটি চাষে আগ্রহী কৃষকদের প্রয়োজন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। উদ্যোক্তা কৃষকরা ইতিমধ্যে আনারস চাষ করছে এবং আনারস একটা লাভজনক ফসল হয়, তারা এখানে ব্যাপক লাভ করছে এবং আনারের বাম্পার ফলন হয়েছে। যদি কোনো কৃষি উদ্যোক্তা আনারস চাষে আগ্রহী হয়, তারা আমরা কৃষি বিভাগের ভিতরে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করব। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি একর জমিতে রোপণ করা যায় 18,000 জলঢুপি আনারসের চারা, আর ফল কাটার উপযোগী হয় চারা রোপণের 1 বছর পর। প্রতি শতাংশে ফলন হয় প্রায় 125 থেকে 180 কেজি পর্যন্ত। সময় সংবাদ, শেরপুর। এ সময়ের বাণিজ্য। দেশের অন্যতম স্টিল ব্র্যান্ড CSRM এর বার্ষিক ডিলার মিট 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর শিলা মালঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ডিলাররা এতে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CSRM স্টিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান। উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জাকি সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানসম্পন্ন স্টিল উৎপাদন এবং বাজারজাত করার মধ্য দিয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে CSRM স্টিল কাজ করছে বলে অনুষ্ঠানে জানানো হয়। দুবাইয়ের ড্রাগন মার্ট শপিং মলের প্রায় 4,000 প্রবাসী ব্যবসায়ী বাংলাদেশি কর্মীর অভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কবে নাগাদ বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা খুলবে সেই অপেক্ষায় প্রহর গুনছেন তারা। এভাবে বাংলাদেশি কর্মীর ভিসার অচল অবস্থা চলতে থাকলে আগামীতে ব্যবসায়িক লোকসানে পড়ার শঙ্কা তাদের। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটি ড্রাগন মার্ট বাংলাদেশিদের জন্য অন্যতম ব্যবসায়িক হাব হিসেবে পরিচিত। চায়না শপিং মলে 4 থেকে 5,000 বাংলাদেশি ব্যবসায়ীর অধীনে কাজ করছেন 15,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। তবে ভিসা জটিলতায় পড়েছেন ড্রাগন মার্টের বাংলাদেশি ব্যবসায়ীরা। অন্যদিকে যোগাযোগ করে যদি আমাদের ভিসা জটিলতা যদি কাজে লাগায়, আমাদের যদি সমস্যার সমাধান করে, তাহলে আরো কমপক্ষে 5,000 লোক এই ড্রাগন মার্ট ইন্টারন্যাশনালিতে কর্মসংস্থানের সুযোগ পাবে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে শপিং মলে ব্যবসা পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে তাদের দাবি, সমস্যা সমাধানে উদ্যোগ না নিলে ব্যবসা বন্ধ হয়ে গেলে লাখ লাখ প্রবাসী সমস্যায় পড়তে পারেন। নতুন ব্যবসা বাণিজ্য যদি আমরা করতে যাই, তাহলে আমাদের বাংলাদেশের রেমিটেন্স বাড়ানোর জন্য বাংলাদেশিদের আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ দিতে পারবো। এদিকে ড্রাগন মার্ট সহ আমিরাতের নানা প্রদেশে হাজার হাজার ছোট বড় বাংলাদেশি ব্যবসায়ীরা ভিসা জটিলতায় কর্মী নিয়োগ দিতে পারছেন না। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ সময়ের বাণিজ্য যুদ্ধের মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত চীন যুক্তরাষ্ট্র বৈঠক। বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন বলছে, ক্ষমতার লড়াইয়ে দুই দেশের বাণিজ্যই ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় অর্থনীতিকে রক্ষা করতে দুই দেশকে চুক্তির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
Liberation Day. হোয়াইট হাউসের মসনদে বসার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে নিজেদের অর্থনৈতিকভাবে পরাক্রমশালী করে তোলার প্রয়াস শুরু হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নিজের এশীয় প্রতিদ্বন্দ্বী চীনের ওপরেও 145% শুল্ক ঘোষণা করেন তিনি। অধিকাংশ দেশই যেখানে ট্রাম্পের নির্দেশনা মেনে সমঝোতার পথ ধরেন, চীন সেখানে ঘোষণা দেয় পাল্টা শুল্ক আরোপের। তবে প্রতিযোগিতার পথ ছেড়ে এবার সমঝোতার পথ বেছে নিতে চলেছে দুটি দেশই। স্থানীয় সময় শনিবার সুইজারল্যান্ডে মুখোমুখি হয় দুই দেশ। বিশ্লেষকদের মতে দুই দেশের বন্দরে জমে থাকা জ্বালানি প্রমাণ করে কেউই নতুন এই পরিস্থিতিকে সামাল দিতে সফল হচ্ছেন না। এ অবস্থায় অর্থনীতিকে বাঁচানোই দুই দেশের মূল লক্ষ্য হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। এদিকে চীনের ভেতরে তীব্র হচ্ছে সংকট। এপ্রিলেই রফতানি কমেছে 21%। কারখানাগুলো বন্ধ হতে বসেছে। উৎপাদন কমে যাওয়ায় চাকরি হারাচ্ছেন লাখ লাখ শ্রমিক। যুক্তরাষ্ট্রেও অর্থনীতির চাকা থমকে আছে। প্রথমবারের মতো জিডিপিতে দেখা যাচ্ছে অধঃপতন। পণ্যের দাম বাড়ছে প্রতিদিন। আমদানির ওপর নির্ভরশীল খাতগুলো ভেঙে পড়ছে। খেলনা, প্রযুক্তি পণ্য, শিশু সামগ্রী সবকিছুতেই ঘাটতি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা শুরু হয়। বৈশ্বিক বাণিজ্যে নতুন আশার সঞ্চারে বাড়ছে স্বর্ণের দাম। আউন্স প্রতি দাম দাঁড়িয়েছে $3,324। এদিকে শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ রোধে আলোচনা শুরু হয়। বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা কাটার আশায় আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম 1%-এরও বেশি বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে শুক্রবার স্পট গোল্ডের দাম 1.1% বেড়ে আউন্স প্রতি $3,340 উঠে যায়। পরে তা দিনের লেনদেন শেষে নেমে আসে $3,324। চলতি সপ্তাহে এটির দাম 3.1% বেড়েছে। নিরাপদ বিনিয়োগ খাত হিসেবে পরিচিত এই মূল্যবান ধাতুর দাম বছরের শুরু থেকে 27%-এরও বেশি বেড়েছে। এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ 1,050 টাকা কমিয়েছে বাজুস। শনিবার সংগঠনটি জানায় রোববার থেকে 22 ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে 1,70,761 টাকা, 21 ক্যারেট 1,63,004 টাকা, 18 ক্যারেট 1,39,711 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,15,532 টাকা। চলতি বছর 31 বার দেশের বাজারে সমন্বয় করা হয় স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 21 বার আর কমেছে 10 বার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 5 থেকে বাড়িয়ে 10 বছরের পুরনো গাড়ি আমদানির অনুমতি চান ব্যবসায়ীরা। মধ্যবিত্তদের স্বপ্ন পূরণে নীতি সহায়তার পরামর্শ। রাজস্ব বেড়ে অর্থনীতিতে গতি ফেরার আশা। 1 যুগ পর সরাসরি ভোটে নতুন নেতৃত্ব পেল বিকেএমইএ। 35 পরিচালকের সব পদেই হাতেম প্যানেল জয়ী। মার্কিন শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার প্রতিশ্রুতি। এবং বোরো ক্ষেতে পোকার হানা। জামালপুরে কীটনাশক প্রয়োগেও মিলছে না সুফল। লোকসানের শঙ্কায় চাষি। প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। এই ছিল সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।